আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা বুধোয়ার পাখি এই কবিতার আলোচনা নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা যারা কবিতাটা সম্পূর্ণ বুঝে উঠতে পারোনি, আমি চেষ্টা করব আজকের ক্লাসে এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর। এবং আশা করি তোমরা জানো যে অলোকরঞ্জন দাশগুপ্ত আমাদের বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি এবং অসামান্য পণ্ডিত বিদগ্ধ কবি। তার কারণ তিনি যেমন বাংলা ভাষায় একজন দক্ষ ব্যক্তি, দক্ষ সাহিত্যিক, আবার একই সঙ্গে ইংরেজি এবং জার্মান ভাষাতেও তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন এবং তার কর্মজীবনের অনেকটা সময় কেটেছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে। খুব গুরুত্বপূর্ণ কাজ তিনি সেখানে করেছেন এবং তোমরা যদি হাইডেলবার্গ ইউনিভার্সিটি বলে গুগলে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে যে সেই ইউনিভার্সিটির যে অনলাইন লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু প্রচুর বাংলা ভাষার, বাংলা সাহিত্যের ম্যাগাজিন রয়েছে, যেগুলো কিন্তু ভবিষ্যতে তোমাদের খুব কাজে আসবে। তো যে বিষয়টা বলার, যে অলোকরঞ্জন দাশগুপ্তের বাংলা ভাষার, বাংলা সাহিত্যে অনেক অবদান রয়েছে। তার গুরুত্বপূর্ণ কিছু কাব্য যেমন যৌবন বাউল, নিষিদ্ধ কোজাগরী, নিউক্লিয়ার, এখনও আসেন নামেনি বন্ধু, নিউক্লিয়ার, শীতের গোধূলি ইত্যাদি। এবং তোমাদের দেখবে প্রত্যেকটা কবিতার শেষে যে কবি পরিচিতি দেওয়া রয়েছে, এখানে তোমরা সামান্য কিছুটা হলেও সেই কবিদের সম্পর্কে কিছু তথ্য জানতে পারবে। যেমন এখানে বলা হয়েছে, দেখো, ধুলো মাখা ইথারের জামা এই কাব্যগ্রন্থের জন্য অলোকরঞ্জন দাশগুপ্ত রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন। এবং বিশেষত আমাদের যেটা মনে রাখতে হবে, সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন কোন কাব্যগ্রন্থের জন্য? মরমী করাত এই কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন। এবং সাহিত্য অকাদেমি আমাদের ভারতবর্ষে সাহিত্যের একটা সর্বোচ্চ সম্মান বলা যেতে পারে। ঠিক আছে, সাহিত্যিকদের দুটো সর্বোচ্চ সম্মান রয়েছে, একটা হচ্ছে সাহিত্য অকাদেমি এবং আরেকটা হচ্ছে জ্ঞানপীঠ। তো মরমী করাত এই কাব্যগ্রন্থের জন্য অলোকরঞ্জন দাশগুপ্ত সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে। এবারে আমরা কবি পরিচয় তো সামান্য হলে জানলাম, আমরা এবার কবিতার মধ্যে প্রবেশ করি। এই যে কবিতাটা বুধোয়ার পাখি, কবিতাটা মাথায় রাখতে হবে যে যৌবন বাউল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কি কাব্যগ্রন্থ? যৌবন বাউল। ঠিক আছে, তো এটা 1959 সালে প্রকাশিত হয়। আমাদের এই ইনফরমেশনগুলো একটু পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। কেমন? 1959 সালে যৌবন বাউল কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই অলোকরঞ্জন দাশগুপ্ত তিনি কিন্তু কাব্য চর্চা শুরু করছেন এই 20 শতকের 5-এর দশকেই। 5-এর দশক বলতে কি বোঝায়? এই যে 1959, মানে 50 থেকে মূলত 59, এই সময়টাকে আমরা 5-এর দশক বলে চিহ্নিত করি। কেমন? তো এই সময়ে অলোকরঞ্জন দাশগুপ্তের বাংলা সাহিত্যে, বাংলা কবিতার জগতে তিনি পদার্পণ করছেন এবং কাব্য চর্চা শুরু করছেন। তো সেরকম একটি প্রথম কাব্য হচ্ছে যৌবন বাউল, অলোকরঞ্জন দাশগুপ্তের প্রথম কাব্য যৌবন বাউল। এবং এই কাব্যের অন্তর্ভুক্ত একটি কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেটা কি? বুধোয়ার পাখি। এখন আমরা কবিতাটা একটু ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করি যে কবিতার মাধ্যমে কবি কি বলতে চাইছেন। দেখো, প্রথমেই যখন তোমরা কোনো কবিতা পড়বে, তখন তোমরা যদি প্রথমেই তার অন্তর্নিহিত অর্থ খুঁজতে যাও তাহলে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। কেমন? তাই যখন কবিতা পড়বে আগে আমরা বুঝে নেবার চেষ্টা করব যে কবিতার মধ্য দিয়ে কবি বাহ্যিক কোন অর্থ আমাদেরকে বোঝাতে চাইলেন। যদি না বাহ্যিক অর্থটা পরিষ্কার হয় তাহলে কিন্তু অন্তর্নিহিত অর্থটা আমাদের কাছে পরিষ্কার হবে না। তাই আগে আমাদের বুঝে নিতে হবে যে কবি কিভাবে কি ছবি আঁকছেন। দেখবে কবিরা অনেক সময় ছবি আঁকেন, একটা কবিতার মধ্যে নানান ছবি আঁকেন। এই বুধোয়ার পাখি কবিতাটার মধ্যে অনেকগুলো ছবি আমরা পাই। সেই ছবিগুলো যদি আমরা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি, ভালোভাবে দেখতে পারি, তাহলে কিন্তু অনেক কিছুই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, প্রথম অংশে কি বলছেন কবিতায়? জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল। একটা প্রশ্ন দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। কি প্রশ্ন? বাড়ি, বাড়িটা কার? এবং এই পুরো কবিতায় আমরা দেখব যে বাড়ি শব্দের, বাড়ি চিত্রকল্পকে এই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে একটা ক্লাস করব। ঠিক আছে, যদি তোমরা জানাও যে এই বিষয়ে কোনো তোমরা ক্লাস করতে চাও কিনা, চিত্রকল্প বিষয়টা কি সেটা যদি বুঝতে চাও, তাহলে এই বিষয় নিয়ে আমরা আলাদা একটা করে ক্লাস করতে পারি। কেমন? তো এই যে বাড়ি, বাড়ির অনেকগুলো প্রতীক আমরা এই কবিতায় পাবো, চিত্রকল্প অনেকগুলো এই কবিতায় পাবো। প্রথম যে কবিতাটা শুরু হচ্ছে যে জানো এটা কার বাড়ি, একটা প্রশ্ন দিয়ে। শহুরে বাবুরা ছিল কাল,
ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালার দেয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, তাই কোনো পাখিও বসে না। তাহলে প্রথম যে বাড়ির ছবিটা কবি আঁকলেন, যে বাড়ির কথা কবি বলছেন, সেটা কার বাড়ি? শহুরে বাবুদের বাড়ি। ভালো করে দেখো, শহুরে বাবু মানে আমরা তাহলে ধরে নিতেই পারি প্রথম যে বাড়িকে প্রশ্ন করা হচ্ছে যেটা কার বাড়ি, সেটা কাদের? শহুরে বাবুদের। কবি নিজেই কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন যে সেই বাড়িটা হচ্ছে শহুরে বাবুদের বাড়ি। এবং সেই বাড়িটা কিরকম? সেই বাড়িটা আজকে হচ্ছে পরিত্যক্ত। কি করে বুঝলাম পরিত্যক্ত? কারণ কবিরা ছবি আঁকার মাধ্যমে কথা বলেন কবিতায়। এই কবিতায় কিন্তু ছবি এঁকে দিলেন, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালার দেয়াল ঢেকে গেছে। কি চমৎকার একটা ছবি! এবং এই ছবির মধ্য দিয়ে আমরা আসলে বুঝে গেলাম যে বাড়িটা পরিত্যক্ত। কারণ তোমরা দেখবে যে একটা বাড়ি যখন পরিত্যক্ত হয়ে যায়, সেই বাড়িতে চারিদিকে জানালার দেয়ালে শ্যাওলা এসে জমে, গাছগাছালি জন্মে যায়, এবং সেই বাড়িটা যদি মানুষ না থাকে, দীর্ঘদিন মানুষ না থাকে, তাহলে সেই বাড়ির আকার এরকম হয়ে যায়, একটা ভয়ঙ্কর চেহারা হয়ে যায়, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, যেন এক ঋণগ্রস্ত মানুষ। দেখো কি চমৎকার ভাবে, একেই বলা হয় চিত্রকল্প। কি চমৎকার ভাবে এই একটা পরিত্যক্ত শহুরে বাড়ির সঙ্গে কবি মিলে দিচ্ছেন কাকে? একটা ঋণগ্রস্ত মানুষকে। সে মানুষটা যেন ঋণী, বহুকাল ধরে সে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। ঋণগ্রস্ত এক মানুষ, তার সঙ্গে শহুরে বাড়ির তুলনা করা হলো কবিতার। এই ছোট ছোট জায়গাগুলো তোমরা যদি মার্ক করতে পারো এবং মাথায় রাখতে পারো, তাহলে তোমরা দেখবে পরীক্ষায় আরো ভালো প্রশ্নের উত্তর করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তাই কবিতার উত্তর করতে গেলে আগে কবিতাকে ভালোভাবে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। কেমন? আচ্ছা, তারপরে দেখো, এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, এই কথাটা কে বলছে? যখনই আমাদের চলে আসছে, তার মানে উত্তম পুরুষের কেউ কথা বলছে। এখানে একটা চরিত্র রয়েছে, সেই চরিত্রটা আসলে কে? সেই চরিত্রটা আসলে বুধুয়া, যেটা আমরা আরেকটু পরে গিয়ে জানতে পারবো। এই যে বুধুয়া অবাক হয়ে ভাবে, বুধুয়ার চরিত্রটা একটু পরে আসছে। কেমন? তো প্রথমে দেখা যাচ্ছে যে এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। তাহলে একদিকে আমরা দেখলাম শহুরে পরিত্যক্ত বাড়ি, এবং অন্যদিকে আমরা কি দেখছি? একটা কুঁড়ে ঘর, একটা কুঁড়ে ঘর। ঠিক আছে? বুধবার মনে হচ্ছে যে ওই শহুরে বাড়ির থেকে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। কেন ঢের ভালো? কারণ দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যাবে। ওই পরিত্যক্ত শহুরে পরিত্যক্ত বাড়িতে কোনো পাখি এসে বসে না, সেখানে নরম রোদ এসে পড়ে না, সেখানে দলে দলে নীল পাখিরা নরম উঠোনের ধান খায় না। কিন্তু বুধুয়ার যে বাড়ি, যে কুঁড়ে ঘর, সেখানে কিন্তু দলে দলে নীল পাখি আসে, তারা নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যায়। তাহলে এই প্রথম যে অংশ কবিতার, সেখানে আমরা দেখলাম যে দুটো জীবনকে কিন্তু তুলে ধরা হলো দুটো বাড়ির প্রতীকের মাধ্যমে। একটা হচ্ছে শহুরে পরিত্যক্ত বাড়ি, যেটা আসলে নগর জীবন যে বিষণ্ণতা, দেখবে শহুরে মানুষ না অনেক বিষণ্ণ, অনেক ক্লান্ত। শহুরে মানুষদের মধ্যে যোগাযোগ খুব কম। গ্রামীণ মানুষরা একটা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে, তারা পরস্পর মিলেমিশে থাকে, যদিও সেখানেও অনেক স্বার্থপরতা আছে, অনেক হিংসা আছে, রেষারেষি আছে। তারপরে আমাদের বলতে হয় গ্রামীণ জীবনের মধ্যে যে আতিথেয়তা, যে সম্পর্কের মধ্যে যে কোমলতা, সেটা কিন্তু নগর জীবনে নেই। যে কারণে নাগরিক মানুষেরা অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি বিষণ্ণ। তারা প্রত্যেকে নিজের নিজের কাজের ক্ষেত্রে, নিজের নিজের জীবনের সীমাটুকুর মধ্যে আবদ্ধ রয়েছে। তাই বুধবার মনে হচ্ছে আসলে শহুরে বাড়িটা কি? শহুরে বাড়িটা শহুরে জীবন, নাগরিক জীবনের একটা প্রতীক। আর অন্যদিকে আমরা কি দেখছি? অন্যদিকে দেখছি যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘর গ্রামীণ জীবনের প্রতীক। গ্রামীণ জীবন, সেই গ্রামীণ জীবনকে বুধুয়া পছন্দ করছে, ভালোবাসছে। এবং আমরা দেখব পরবর্তী অংশে এখানে কিন্তু একটা অন্যরকম আর একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। কি সেই পরিবর্তন? ভালো করে লক্ষ্য করবে। দেখো কি সেই পরিবর্তন। এখানে আমরা দেখব যে এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে বুধুয়া অবাক হয়ে হাঁটে। বুধুয়া অবাক হয়ে হাঁটছে কোথায়? বাবুডির মাঠে। তাহলে রিখিয়া একটা শহরের জায়গা, শহুরে একটা শহর, এবং সেখান থেকে সে চলে যাচ্ছে কোথায়? গ্রামে। বাবুডির মাঠ মানে একটা গ্রামীণ পরিবেশে বুধুয়া অবাক হয়ে হেঁটে যাচ্ছে। শহর জীবনের ক্লান্তি বিষণ্ণতা থেকে সেই বুধুয়া, সে তার মনের বিস্ময় নিয়ে কোথায় হেঁটে যাচ্ছে? গ্রাম জীবনের দিকে। কারণ
শহর জীবনে গিয়ে সে দেখেছে যে সেখানে বাড়ি পরিত্যক্ত, প্রতিটা মানুষ ওই পরিত্যক্ত বাড়ির মতো। তাদের কাছে পাখি আসে না, তাদের কাছে প্রকৃতির সৌন্দর্য এসে বাসা বাঁধে না। দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে ওটা কার বাড়ি। তাহলে আরও একটা বাড়ির কথা আমরা পাচ্ছি, ভালো করে খেয়াল করবে। প্রথমে আমরা একটা শহরের বাড়ি পেলাম, তারপরে আমরা একটা গ্রামের বাড়ি পেলাম, তারপরে আরও একটা বাড়ি পাচ্ছি। এই বিষয়টা খেয়াল করা, যেটা আমরা অনেকেই কিন্তু এই কবিতাটা পড়তে গিয়ে খেয়াল করি না। আরও একটা বাড়ি, ওটা কার বাড়ি? কার অত নীল আমার ঘরের চেয়ে আরো ভালো। তাহলে বুধুয়ার ঘর কোথায় ছিল? বুধুয়ার ঘর ছিল গ্রামের মধ্যে, গ্রাম্য প্রকৃতির মধ্যে, যেটা ছিল একটা কুঁড়ে ঘর। কিন্তু তার বাইরেও প্রথমে তার মনে হলো যে ওই পরিত্যক্ত বাড়ির তুলনায় আমার কুঁড়ে ঘরটা ভালো, শহরের পরিত্যক্ত বাড়ির তুলনায় আমার গ্রামের কুঁড়ে ঘরটা ভালো, যেখানে নীল পাখি এসে বাসা বাঁধে। কিন্তু সে যখন পাহাড়ের পথে হেঁটে যাচ্ছে, অর্থাৎ সে যখন আরো গভীর প্রকৃতির সঙ্গে মিলিত হতে যাচ্ছে, তখন বুধুয়ার মনে হচ্ছে যে আরো একটা বাড়ি আছে, যেটা আমার কুঁড়ে ঘরের থেকে আরো বেশি সুন্দর। এবং সেই বাড়িটা কি? সেই বাড়িটা হচ্ছে প্রকৃতির বাড়ি। কি বললাম? প্রকৃতির বাড়ি। বুধুয়া শহর থেকে গ্রাম্য জীবনের দিকে আসছে এবং গ্রাম্য জীবন থেকে সে আরো প্রকৃতির গভীরে প্রবেশ করছে, যেখানে সে অনুভব করছে, উপলব্ধি করছে যে ওটা কার বাড়ি, কার অত নীল আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকোনো উঠোন তার, পাখি বসা বিরাট পাঁচিল, ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। তার মানে বুধুয়া প্রকৃতির সঙ্গে লিপ্ত হচ্ছে, গভীরভাবে সে নিমগ্ন হচ্ছে প্রকৃতির মধ্যে। এবং কিভাবে কবি লিখছেন দেখো, কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। কার ডাকে? বুধুয়ার ডাকে। একটা কথা, একটা গান তোমরা নিশ্চয় সকলে শুনেছ যে এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। তার মানে এই প্রকৃতির মধ্যে, জগতের মধ্যে যদি আমাদের অনুভূতি না থাকতো, তাহলে এই জগতের সৌন্দর্যের কি কোনো আলাদা তাৎপর্য থাকতো? একটা পশু পাখি, তাদের মধ্যে কি সৌন্দর্য বোধ আছে? তারা কি কল্পনা করতে পারে? তারা কি অনুভব করতে পারে? পারে না। কিন্তু মানুষের মধ্যেই সৌন্দর্য বোধ আছে, মানুষ কল্পনা করতে পারে, মানুষ উপলব্ধি করতে পারে, মানুষ ভালোবাসতে পারে। তাই এই প্রকৃতির কাছে যখন সে যায়, সে তার অন্তরের সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে ভরিয়ে তোলে। তাই এখানে বলা হলো কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি, রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। প্রকৃতির প্রতিটি উপাদান বুধুয়ার কাছে তার এক খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মতো। কেউ তার দিদি, কেউ তার মাসি। ওই যে পাখি আসছে, বুধুয়ার মনে হচ্ছে যে ওই পাখিরা তো আমার নিকট আত্মীয়। রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। আসলে বুধুয়ার মুক্তি ঘটছে কোথায়? গ্রামীণ জীবনের মধ্যে, শহরের পরিত্যক্ত বিষণ্ণতার মধ্যে নয়, ক্লান্তির মধ্যে নয়। সে যখন সেই শহর ছেড়ে গ্রাম জীবনের কাছে আসছে, তখন গ্রাম্য প্রকৃতির মধ্যে সে আরো এক উদার উন্মুক্ত জীবনের সন্ধান পাচ্ছে। তাই বুধুয়ার পাখি আসলে, পাখি এখানে কিসের প্রতীক? পাখি এখানে মুক্তির প্রতীক, মুক্তির দিগন্তকে তুলে ধরছে এই প্রতীকে। বোঝা গেল? তাহলে বুধুয়ার পাখি কবিতার মাধ্যমে অলোক রঞ্জন দাশগুপ্ত কি বোঝাতে চাইলেন? এখানে কতগুলো স্তর আছে কিন্তু, এবং বাড়ির চিত্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও তাহলে চিত্রকল্পনে আমরা অন্য একটা ক্লাস করব। এবং তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে আরো অনেক কবিতা রয়েছে, যেগুলো তোমাদের হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তো তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নানান বিষয় নিয়ে আমি আলোচনা করব। সিলেবাসের অন্তর্ভুক্ত, পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয় রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে কে কোন বিষয়টা বুঝতে চাইছো, পড়তে চাইছো। এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, এবং যে বেল বাটনটি রয়েছে সেটা অবশ্যই তোমার অন করে রাখবে, যাতে ভবিষ্যতে যে আমি ক্লাসগুলো নিয়ে আসবো সেই ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবে সেখানে। কেমন?